বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা অবশ্যই ভালো আছো। বাসায় থাকবা, বাসা থেকে অযথা বের হবো না। আমি আজকে তোমাদের সাথে ক্লাস দেব কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় পত্রের বনায়ন অধ্যায়ের চতুর্থ অধ্যায়। এর আগের দিন যে ক্লাস নিয়েছি তারপরের থেকে ক্লাস দেব। আগের দিন আলোচনা করেছিলাম বনের অর্থনৈতিক গুরুত্ব, শেষ করেছিলাম। আজকে আলোচনা করব বনের পরিবেশগত গুরুত্ব। বনের পরিবেশগত গুরুত্বের মধ্যে প্রথম যেটা আসতেছে সেটা হলো ভারসাম্য রক্ষা। ভারসাম্য রক্ষার মধ্যে শিল্প কারখানা, যানবাহন, মানুষের নিঃশ্বাসের দ্বারা বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডগুলো আমরা ছাড়িয়ে দিই তা উদ্ভিদ গ্রহণ করে। অপরদিকে প্রাণীকুলে বেঁচে থাকার জন্য যে অক্সিজেন প্রয়োজন হয় সেটা যোগান দেয় তখন উদ্ভিদ। এভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আসতেছে প্রাকৃতিক, সেকেন্ডটা আসতেছে যে পরিবেশগত গুরুত্বের মধ্যে আসতেছে যে ভূমি ক্ষয়রোধ। ভূমি ক্ষয়রোধটা এরকম যে যখন বৃক্ষ শিকড়ের সাহায্যে মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে তখন ভূমি ক্ষয়রোধ করে। এই জন্য আমাদের প্রচুর গাছপালা লাগানো দরকার। এরপর আসতেছে বৃষ্টিপাত ঘটানো। বনভূমি উদ্ভিদের প্রসাধন হার বৃদ্ধি করে দেয়। বনাঞ্চলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়ে দেয় এবং বৃষ্টিপাত ঘটায় এবং আবহাওয়ার চরমাবহাপন্ন কমিয়ে দেয়, যার ফলে বৃষ্টিপাত বেশি হওয়ায় নতুন নতুন বনাঞ্চল সৃষ্টি, আবাদ জমির পরিমাণ বৃদ্ধি পায় এবং মাছ চাষের যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয় যার দরুন মরুকরণ প্রক্রিয়া থেকে রক্ষা পাওয়া যায়। তারপর আসছে তাপমাত্রা কমানো। প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়া নিয়ন্ত্রণে বন বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গাছ তার চারপাশ থেকে তাপ শোষণ করে জলীয় বাষ্প নির্গতের মাধ্যমে বাতাসকে শীতল করে। তারপরে আসতেছে পরিবেশ দূষণ রোধ। পরিবেশ দূষণ রোধের মধ্যে যদি আমরা জানতে চাই সেটা হলো গাছ পানির বেঁচে থাকার জন্য অক্সিজেন ত্যাগ এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, বায়ু পরিশোষণের কাজ করে। গাছপালার মাধ্যমে মাটি বিশুদ্ধ হয়, ফলে ভূগর্ভস্থ পানিও বিশুদ্ধ হয়। গ্রিনহাউসের যে এফেক্ট হয় সেটা থেকে আমরা রক্ষা পাই এবং ওজোন স্তর ক্ষয়রোধ করে। এইভাবে আমরা পরিবেশ দূষণ করতে পারি। তারপর আসতেছে মাটির উর্বরতা বৃদ্ধি। মাটির উর্বরতা বৃদ্ধি হলো মাটির উর্বরতা যদি বর্ণনা করতে চাই সেটা হলো আমরা সাধারণত গাছের পাতা, ফুল, মল ইত্যাদি মাটিতে পড়ে হিউমাস সৃষ্টি করে। হিউমাস সৃষ্টি করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। মাটির উর্বরতা বৃদ্ধি পেলে আমরা সেটা লিগুমিনাস উদ্ভিদীয় উদ্ভিদের শিকড় ও ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে ব্যাকটেরিয়ার সাথে পারস্পরিক সম্পর্কতা তৈরি করে তখন সরাসরি সে বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে আর মাটিতে ছেড়ে দিয়ে ইউরিয়া সারের কাজ করে। এরপর আসতেছে পরবর্তীতে আমরা পয়েন্টে পড়ব বনের বৈচিত্র্যগত গুরুত্ব। সেটা আমরা আলোচনা করতে গেলে প্রথমে যেটা আসবে বায়োডাইভার্সিটিক্যাল ইম্পর্টেন্স অফ ফরেস্ট। জীববৈচিত্র্যটা কী? জীববৈচিত্র্যটা হলো এই পৃথিবীতে বিভিন্ন ধরনের বৃক্ষরাজি, পশু পাখি, মিষ্টি পানি, লোনা পানি, পোকামাকড়, মাটির অণুজীব ও আরও অনেক জানা অজানা প্রাণীর সমাবেশ ঘটে থাকে। অন্য কথা যদি আমরা বলতে যাই, কোনো নির্দিষ্ট স্থানে বিভিন্ন ধরনের জীবের যে উপস্থিতি হচ্ছে সেটা হলো আমরা জীববৈচিত্র্য বলি। গাছপালা, কীটপতঙ্গ এবং পশু পাখির সঙ্গে যে তাদের প্রাণহীন
পরিপার্শ্বের যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্কটা ক্রিয়া, সেটাকে আমরা বলি ইকোসিস্টেম। জীববৈচিত্র্যের গুরুত্ব প্রথম চিন্তা করতে গেলে প্রথম আসবে ইকোসিস্টেম। পরিবেশের ভারসাম্য রক্ষার কাজে মারাত্মকভাবে ব্যবহার করা হয়। তারপরে আসতেছে গাছ ও প্রাণীর জন্মস্থান, যেটা বাসস্থান, বিচরণ স্থান, এইগুলি সকলগুলি হলো বন। প্রাণীর যে খাদ্য শৃঙ্খল রক্ষার জন্য বন্য জীবনগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদ ও প্রাণীর ব্যাজস্বর্গ ঠিক রাখার জন্য আমরা জীববৈচিত্র্য রক্ষার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। তারপরে আসতেছে উদ্ভিদ ও প্রাণীর ব্যাজস্বর্গ ঠিক রাখতে হবে। প্রাণীকুলের প্রজনন সংক্রান্ত গবেষণার জন্য বন্যপ্রাণী খুবই গুরুত্বপূর্ণ। গাছ ও প্রাণীর বংশবিস্তারের আসল স্থানই হল বন। কীটপতঙ্গের আশ্রয়স্থল হচ্ছে বন। এই সকলগুলি আমরা জীববৈচিত্র্য হিসেবে ব্যবহার করতে পারি। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা মনে হয় ইকোসিস্টেমটাই আমাদের কাছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা ব্যবহার করে একটু আগে বলেছি যে গাছপালা, কীটপতঙ্গ, পশুপাখির সঙ্গে তাদের প্রাণহীন পরিপার্শ্বের যে পারস্পরিক ক্রিয়া, প্রাণহীন পরিপার্শ্বে যে আশেপাশে যে পরিপার্শ্বে থাকে পারস্পরিক ক্রিয়া হয়, পারস্পরিক কাজ হয়, সেটাকে বলবো আমরা বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম। এরপর আস্তে আস্তে বনের বিনোদনগত গুরুত্ব। বনের বিনোদনগত গুরুত্ব আলোচনা করতে গেলে একটা কথা আছে যে ম্যান ক্যানট লিভ উইথ ব্রেড অ্যালোন। ম্যান ক্যানট লিভ উইথ ব্রেড অ্যালোন, সেটা যদি বাংলা করি যে সুস্থ মনের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক সর্বজন বিদিত। মানে সুস্থ মনের পাইতে চাই সুস্বাস্থ্য দরকার। সুস্বাস্থ্য পেতে হলে আমাদেরকে ভালোভাবে বেঁচে থাকতে হবে। সেই বেঁচে থাকার জন্য আমাদের কিছু দরকার হয়, যেমন গাছপালাটা খুবই ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে এখানে আমরা বনের বিনোদনগত গুরুত্ব যদি আলোচনা করতে চাই, সেটা আসবে যে কোলাহলপূর্ণ কর্মব্যস্ত জীবনে যে ক্লান্তি দূর করতে গেলে আমাদের মানুষের বিশ্রাম ও বিনোদন খুবই দরকার পড়ে। নির্মল বায়ু, ছায়াবেষ্টিত যখন আমরা কোন নির্জন পরিবেশে বসি, বিভিন্ন ধরনের বৃক্ষরাজিগুলি থাকে অথবা বিভিন্ন বনলতা থাকে, সেই বনলতার সংস্পর্শে চিত্ত বিনোদন উপভোগের জন্য আকর্ষণীয় এবং উৎকৃষ্ট স্থানে আমাদের বনের বিনোদন দিয়ে থাকে। চিড়িয়াখানায় যদি আমরা রক্ষিত বিভিন্ন বন্যপ্রাণী, পাখি আমাদের চিত্ত বিনোদনের খোরাক যোগায়। বনজ বাঁশ কাঠ দ্বারা আমরা খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম তৈরি করতে পারি, যেমন ক্রিকেটের ব্যাট, হকি স্টিক, ক্যারাম বোর্ড, তাছাড়া যেটা আমরা বলি যে খেলাধুলার সরঞ্জাম, এইসব জিনিস আমরা তৈরি করতে পারি। বনের নির্মল আনন্দ উপভোগ করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার হয় যে আমরা বনভোজন ও বন ভ্রমণ করে থাকি, যেটা আমরা বাৎসরিকভাবে করে থাকি, শিক্ষা সফরে করে থাকি, এবং এখন বাংলাদেশের প্রতিটি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এই কাজটা গুরুত্বের সাথে করে থাকে। এইগুলো আমরা হলো বনের চিত্ত বিনোদনগত গুরুত্ব। আমার এখন যেটা আমি আলোচনা করব সেটা হলো আমাদের বনের প্রকারভেদ। এটা নিয়ে আমরা আলোচনা করতে গেলে এতক্ষণ আমরা যে আলোচনা করছিলাম যে বনের গুরুত্ব, বিভিন্ন গুরুত্বগুলি আমরা আলোচনা করছি। অর্থনৈতিক গুরুত্ব, পরিবেশ গুরুত্ব, জীববৈচিত্র্যগত গুরুত্ব, বনের চিত্ত বিনোদনগত গুরুত্ব। এখন আসবে আমাদের বনের প্রকারভেদ। বনের প্রকারভেদ প্রথমে আলোচনা করতে গেলে আমরা বনের যে উৎপত্তিটা অনুসারে বনের ভাগকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাকৃতিক বন, আরেকটা হলো কৃত্রিম বন। আমরা প্রাকৃতিক বনটাকে বলি কি, যে বনটা সাধারণভাবে প্রাকৃতিকভাবে গড়ে ওঠে সেটাকে বলবো আমরা প্রাকৃতিক বন। পাহাড়ি বন, যে পাহাড়ের মধ্যে যে বন গড়ে ওঠে, মানে আমাদের কোনো সংস্পর্শ দরকার হয় না, এমনি হয়ে যায়। তাছাড়া সুন্দরবনে অনেক গাছপালা হয়, সেগুলো হলো প্রাকৃতিক বন। কৃত্রিম বনটা হলো মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে। মানুষের অংশগ্রহণ ছাড়া কৃত্রিম বন তৈরি হবে না। কৃত্রিম বনটা মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে যে গাছ লাগিয়ে যে বন গড়ে ওঠে তাকে বলা হয় কী বন? কৃত্রিম বন। কৃত্রিম বনটা হলো, একটা হলো সামাজিক বন, আরেকটা হলো কৃষি বন। এরপর আসছে বনের প্রকারভেদের মধ্যে যদি চিন্তা করি, বনের প্রকৃতি অবস্থান অনুসারে বনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সেটা হলো পাহাড়ি বন, ভাওয়াল, মধুপুর, শালবন,
এরপর আসতেছে ম্যানগ্রোভ বন, যেটাকে আমরা সুন্দরবন হিসেবে ব্যবহার করি। আরেকটা আসতেছে সমতল ভূমির বন, সমতল ভূমির বন। বাহ। এরপর আমরা আলোচনা করব বনের প্রকৃতি অবস্থান বিস্তৃত অনুসারে আবার বনকে 5 ভাগে ভাগ করে। সেই 5 ভাগের মধ্যে আমরা যদি আলোচনা করতে চাই, সেটা হলো, একটা হলো পাহাড়ি বন, আরেকটা হলো সমতল ভূমির বন, একটা হলো ম্যানগ্রোভ বন, আরেকটা হলো সামাজিক বন, আরেকটা হলো কৃষি বন। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো আইনসম্মত অনুসারে যদি আমরা বাংলাদেশের বনকে 3টা ভাগে ভাগ করতে পারি, সেটা হলো আইনসম্মত অনুসারে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, সেটা হলো সংরক্ষিত বন, রক্ষিত বন, অশ্রেণীভুক্ত রাষ্ট্রীয় বন। একটা বন আইনসম্মত অনুসারে যে বনটা ভাগ করতে, সংরক্ষিত বন, সেটা হলো সংরক্ষিত বন কোনটা? 1927 সালের বন আইনের 20 ধারায়, বন আইনের 20 ধারায় গঠিত বনকে বলবো সংরক্ষিত বন। এই বনে সাধারণত অনুমতি ব্যতীত সব ধরনের কাজই নিষিদ্ধ হয়। তারপরে আসতেছে রক্ষিত বন। রক্ষিত বন কোনটা? সেটাও 1927 সালেরই, ওইটা আগেরটা ধারা ছিল 20, এটার ধারা 29 ধারায় গঠিত বনকে বলবো আমরা রক্ষিত বন। এই গেল রক্ষিত বন। তারপর আসতেছে অশ্রেণীভুক্ত রাষ্ট্রীয় বন। অশ্রেণীভুক্ত রাষ্ট্রীয় বন কোনটা? যেই বনে মালিক থাকবে সরকার, কিন্তু থাকবে সংরক্ষিত, গ্রামীণ বা রক্ষিত বন গঠন করা হয়নি, তাকে অশ্রেণীভুক্ত রাষ্ট্রীয় বন বলা হয়। এই বনে ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকবে এবং এটা নিয়ন্ত্রণ করবে জেলা প্রশাসক। এরপর আসতেছে বনের প্রকারভেদ। বনের প্রকারভেদের মধ্যে একটা আসতেছে পাহাড়ি বন। পাহাড়ি বন বলতে গেলে আমাদের চিন্তা করতে হবে কোন দিকে? যেদিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের পাহাড়ি এলাকায় তার অবস্থান থাকে। এই বনের আয়তন 13,77,000 হেক্টর, যা দেশের মোট ভূমির 9.33%। আবার বলি, এই বনের আয়তন 13,77,000 হেক্টর। এটা মোট ভূমি, যা ভূমি আছে তার থেকে 9.33%। পাহাড়ি বনের পরিমাণ কিন্তু মোটামুটি অনেক। সেটা এই বনের, পাহাড়ি বনে বছরে গড়ে 250 সেন্টিমিটার আমাদের বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আমাদের গড় তাপমাত্রা থাকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড। এই বনে সাধারণত হয় গর্জন, চাপালিশ, সুর, চম্পা গাছ, বারুল গাছ, এইসব গাছ পাওয়া যায়। এই গাছে প্রচুর পরিমাণে বাঁশ পাওয়া যায়। বাঁশের নামগুলি বিভিন্ন নাম আছে: বরাক, মুলি, মরাল, নৌলি বাঁশ, আমরা বলি তল্লা বাঁশ। তারপরে বিভিন্ন ধরনের বেত পাওয়া যায় বনে। এই বনের মধ্যে হাতি, চিতাবাঘ, বন্য শুকরও পাওয়া যায়। তাছাড়া হরিণ, বানর, ভল্লুক এগুলিও এই বনের মধ্যে দেখা যায়। এরপর আসতেছে আমরা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বনের মধ্যে আমাদের এখন ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বনটা আলোচনা করতে গেলে যেটা আমাদের চোখে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে সেটা হলো সুন্দরবন। পৃথিবীর একক বৃহত্তম সম্পদশালী প্রাকৃতিক ম্যানগ্রোভ বন হচ্ছে আমাদের সুন্দরবন। এই বনের 62 অংশ বাংলাদেশে, আর বাকি অংশগুলি হলো ভারতে। সেই ভারতের অবস্থানটা হয়ে থাকে। এই বন আমাদের দেশের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলা এবং বরগুনার সামান্য পাথরঘাটার কিছু অংশ এই বনে অবস্থিত হয়। এই বনের আয়তন যদি আমরা ধরতে পারি 6,10,000 হেক্টর, যা ভূমির 4.13% হিসাবে আমরা নির্ধারণ করতে পারি। এরপরে এই বনের মধ্যে যেটা ম্যানগ্রোভ বন হচ্ছে লবণাক্ত মাটিতে, যেটা আমরা গুণ জাতীয় গাছের বন করি, লবণাক্ত মাটিতে গুণ জাতীয় গাছের বন। এইটা জিনিসটা যেটা। আবার এই বনের নিম্নাঞ্চল সামুদ্রিক জোয়ারে প্রতিদিন 2 বার প্লাবিত হয়। ম্যানগ্রোভ বনের গাছে ফলের ভিতরে থাকা অবস্থাতেই
বীজের অঙ্কুরোদ্গম হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট। কি বনের গাছে ফলের ভিতরে থাকা অবস্থায় কী করবে, বীজের অঙ্কুরোদ্গমন হবে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, তোমরা হয়তো নিচের লাইনটা সমস্যা হচ্ছে, এটা হলো লবণাক্ততার কারণে গাছের শিকড়ের বিস্তার কম হয়। লবণাক্ততার কারণে গাছের বিস্তার কম হয়। এছাড়া আরেকটা জিনিস যেটা কাণ্ড, যে গাছের যে কাণ্ড থাকে ঠ্যাসমূল বের হয়ে, কাণ্ড থেকে যেটা ঠ্যাসমূল বের হয় সেটা গাছকে খাড়া রাখতে সাহায্য করে। আরেকটা, মাটিতে অক্সিজেনের অভাব হয় বলেই গাছের শিকড় মাটি ভেদ করে উপরে ওঠে, যার অগ্রভাগে সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে উদ্ভিদ কী গ্রহণ করে, অক্সিজেন করে। আবার বলি, মাটিতে অক্সিজেনের যখন অভাব হয় বলে গাছের শিকড় মাটি ভেদ করে কি উপরে উঠে যায়, যার অগ্রভাগের সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। সর্বোপরি এই গাছ প্রচুর পানি থাকা সত্ত্বেও গাছগুলো মরুজ স্বভাবের হয়। মরুজ স্বভাব মানে যেসব জায়গায় মোড়ের মধ্যে মরুজ এলাকায় গাছগুলো হয় সেসব এলাকায় পানি কম থাকে, অর্থাৎ মাত্রাতিরিক্ত লবণ হওয়ার ফলে এই গাছ সরাসরি পানি গ্রহণ করতে পারে না। যখন অতিরিক্ত লবণ পাওয়া যায় তখন তারা এটার সাথে পানি গ্রহণ করতে পারে না। বছরের নির্দিষ্ট ঋতুতে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, বর্ষাকাল যেটা বলি আমরা সাধারণত, তখন করে কি লবণাক্ততা কমে যায়, তখন ওই সুযোগে তারা গাছগুলো পানি গ্রহণ করে। এবং আরেকটা জিনিস যেটা, বনের অধিকাংশ উদ্ভিদেরই ঊর্ধ্বমুখী বায়বীয় মূল আছে, যার সাহায্যে এরা শ্বসন ক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণ করে, এবং জলাবদ্ধ মৃত্তিকা থেকে সাধারণত মূলের পক্ষে অক্সিজেন গ্রহণ করা তখন তাদের সম্ভব হয় না। এই জন্যই বলতেছি সম্ভব হয় না, কারণ জলাবদ্ধ মৃত্তিকা থেকে সাধারণত মূলের পক্ষে অক্সিজেন গ্রহণ করা সম্ভব। এই বনের সাধারণত কী গাছ হয়, সুন্দরী গাছ হয়, গরান গাছ হয়, কেওয়া গাছ হয়, কেওড়া গাছ হয়, কাঁকড়া গাছ হয়, কেয়া গাছ হয়, গুলপাতা, এইসব ফল হয়। আর এই এর মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না, ইভেনে সবচেয়ে বড় গাছ পশু রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়, চিত্রা হরিণ দেখা যায়, বানর, শুকুর, কুমির, হাঙ্গর, অজগর, বিভিন্ন বিচিত্র ধরনের পাখি পাওয়া যায়। সুন্দরবনের 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে গঠিত থাকে, এবং এই যে 1,39,700 হেক্টর বনাঞ্চলকে ইউনেস্কো, যেটা বলি আমরা, ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। সারা ওয়ার্ল্ডে এটা এক নামে সবাই চিনে। এই সুন্দরবন পর্যন্ত আমি আজকে এই বনের আলোচনা করব। নেক্সট ক্লাস আমি শুরু করব তোমাদের কাছে শাল বন বা সমতল ভূমির বন দিয়ে আমি তোমাদের সাথে ক্লাস করব। তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা করি। আল্লাহ হাফিজ।